হ্যালো ভিউয়ার্স, আমি তাকবীর হোসাইন তাকবীর একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা একটি স্পেশাল টেকনিক অবলম্বন করে কর্মধারার সমস্যা সমাধান করব। তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকে আমরা একটি স্পেশাল টেকনিক অবলম্বন করে কর্মধারার সমস্যা সমাধান করব। তো টেকনিকটা কি আমরা একটু দেখে নিই। টেকনিকটা হচ্ছে, যদি আমাদের ব্যাস বাক্যের মাঝখানে আমরা একটা সমস্ত পদকে যখন ব্যাস বাক্য করব, আর এই ব্যাস বাক্যের মাঝখানে যখন আমাদের যে সে, যিনি তিনি বা যারা, এই কথাগুলো যখন চলে আসবে তখন সেটা আমাদের কি হবে, কর্মধারয় সমাস। খেয়াল করে দেখুন একটা উদাহরণ। আমি বললাম চালাক চতুর। এই চালাক চতুরকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হয়, যে চালাক সে চতুর, অর্থাৎ যেই চালাক সে চতুর। তাহলে এই যে এই ব্যাস বাক্যের মাঝখানে যে সে কথাটা ব্যবহৃত হয়েছে, প্রথমে যে, আবার এখানে কি সে কথাটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই যে সে, যিনি তিনি যারা, এই কথাগুলো যে কোনো একটা কথা যদি আমার এই ব্যাস বাক্যের মাঝখানে থাকে তাহলে সেটা আমাদের কি হবে, কর্মধারয় সমাস। আর একটা উদাহরণ খেয়াল করুন। আমি বললাম জজ সাহেব। এই জজ সাহেবের মাঝখানে কি আছে, অর্থাৎ এটাকে ব্যাস বাক্য করলে আমরা কি পাচ্ছি, যিনি জজ তিনি সাহেব। তাহলে এই ব্যাস বাক্যের মাঝখানে কিন্তু আমরা যিনি তিনি কথাটা পেয়েছি। তাহলে যে সমাসের ব্যাস বাক্যের মাঝখানে আমরা এই যিনি তিনি শব্দগুলো পাবো তাহলে সেটা হবে আমাদের কি, কর্মধারয় সমাস। আমরা আরও কিছু উদাহরণ দেখি। আমি বললাম নীলাম্বর। এই নীলাম্বরকে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে আমরা কি পাই, নীল যে অম্বর, অর্থাৎ মাঝখানে কিন্তু আমাদের কি যে কথাটি চলে আসছে। তারপর আমি বললাম নীল আকাশ। এর ব্যাস বাক্য করলে আমরা কি পাই, নীল যে আকাশ। তাহলে এই যে আমাদের যে কথাটি ছিল এটা কিন্তু এই মাঝখানে অলরেডি কি চলে আসছে, ব্যাস বাক্যের মাঝখানে। আমি বললাম নবান্ন। নব যে অন্ন, তাহলে এই মাঝখানে কি আসছে, যে কথাটি চলে আসছে। আমি বললাম নরাদম। তাহলে নরাদমের এটা ব্যাস বাক্য করলে কি হয়, নর যে অদম। অর্থাৎ এই টেকনিকটা অবলম্বন করে কিন্তু আমরা কর্মধারয় সমাস খুব সহজেই চিহ্নিত করতে পারবো। অর্থাৎ ব্যাস বাক্যের মাঝখানে আমরা অবশ্যই ফলো করব যে সে, যিনি তিনি যারা, এই শব্দগুলো আছে কিনা। তাহলে থাকলে আমরা খুব সহজেই পরীক্ষার হলে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা আমাদের কর্মধারয় সমাস। তো আপনারা চাইলে আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করে নিতে পারেন যেন পরীক্ষার হলে কোনো সমস্যা না হয়। অবশ্যই আপনারা এই রুলটা যদি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা আমাদের কর্মধারয় সমাস। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে। আমরা জানি কর্মধারয় সমাস হচ্ছে 4 প্রকার। সেই 4 প্রকার সমাস কি কি? একটা হচ্ছে আমাদের মধ্য পদলোপী কর্মধারয় সমাস, একটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা আলোচনা করব মধ্য পদলোপী কর্মধারয় সমাস। খেয়াল করে দেখুন, বলা আছে, এই নামটাকে খেয়াল করে দেখুন, বলা হয়েছে মধ্য পদলোপী। অর্থাৎ এ কথাটা দাঁড়িয়ে কিন্তু বোঝাচ্ছে যে এখানে আমাদের মাঝখানের পদটা আমাদের কীভাবে লোপ পাবে। তা লোপ পাওয়া মানে কি? লোপ পাওয়া মানে হচ্ছে বাদ পড়ে যাওয়া বা চলে যাওয়া, মাঝখানের পদটা থাকবে না। অর্থাৎ এর নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে মধ্যপদলোপী সমাসে কী হতে যাচ্ছে। খেয়াল করে দেখুন, আমি বললাম একটা ব্যাস বাক্য, আমি বললাম জ্যোৎস্না শোভিত রাত। জ্যোৎস্না শোভিত রাত। তাহলে এটাকে যদি আমি সমস্ত পদ লিখি তাহলে এখানে আমাদের কি হবে, জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না রাত। খেয়াল করে দেখুন আমাদের এই যে মাঝখানে শোভিত কথাটা, এই শোভিত কথাটা কিন্তু এখানে আমাদের কি আছে, নাই। অর্থাৎ এখানে আমাদের শুধু কি আছে, পূর্বপদ আর পরপদ, এই দুইটা মিলাই কিন্তু আমাদের কি হয়েছে, এই সমস্ত পদটা হয়েছে। কিন্তু মাঝখানে যে শোভিত কথাটি ছিল এটা কিন্তু লোপ পেয়ে গেছে, অর্থাৎ বাদ পড়ে গেছে। যদি এরকম বাদ পড়ে যায় সেটা হবে আমাদের কি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর আমি বললাম পল মিশ্রিত অন্ন। তাহলে এটাকে আমরা কি বলবো, পলান্ন। পল মানে কি, মাংস, অর্থাৎ পল মিশ্রিত অন্ন। তাহলে খেয়াল করে দেখুন এই যে মিশ্রিত কথাটি, এই মিশ্রিত কথাটা কিন্তু এখানে আমাদের কি পড়ে গেছে, বাদ পড়ে গেছে। তারপর আমি বললাম আয়ের উপর কর। তাহলে এটা আমাদের কি হবে, আয়কর। তাহলে এখানে যে উপরের কথাটি ছিল সেই উপর কথাটি কিন্তু আমাদের কী পেয়েছে, এখানে লোপ পেয়ে গেছে। তো যদি আমাদের এরকম ব্যাস বাক্যের যে কিছু শব্দ যদি লোপ পেয়ে যায় সেটা আমাদের কি হবে, মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। তাহলে আমি যদি এরকম আরও কিছু উদাহরণ বলি, যেমন গড় জামাই। গড় জামাই মানে কি,
গড়ে আশ্রিত জামাই, ঠিক আছে, গড়ে আশ্রিত জামাই। তাহলে এখানে আমাদের কি হলো, এই আশ্রিত কথাটি আমাদের এখানে লোপ পাইছে। তারপর আমি বললাম যে বউবাদ, অর্থাৎ বউ পরিবেশন করা বাদ। তাহলে এখানে আমাদের যে মাঝখানে শব্দগুলো লোপ পাবে সেটাই হবে আমাদের কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো এখন আমি আলোচনা করব আমাদের কর্মধারয় সমাসের যে দ্বিতীয় সমাসটা রয়েছে, অর্থাৎ উপমান কর্মধারয় সমাস নিয়ে। একটা বিষয় এখানে খেয়াল করে দেখুন যে বলা আছে আমাদের উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, এখানে আমরা কীভাবে আইডেন্টিফাই করব যে আমাদের কোনটা উপমান কর্মধারয় সমাস? আমার এই কথাটা কিন্তু আপনাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আমরা যখন কোনো একটা কিছুর তুলনা করব, আমরা যখন কোনো একটা মান নিয়ে একটা কিছুর তুলনা করব এবং সেই তুলনাটার মান যদি কী হয়, সত্য হয়, একটা কিছু নিয়ে আমি তুলনা করলাম যে না এই দুইটা তুলনার মান ঠিক একই মান, যদি আমরা একই মান পাই তাহলে সেটা হবে আমাদের কি উপমান কর্মধারয় সমাস। খেয়াল করুন, আমি লিখলাম তুষার শুভ্র, তুষার শুভ্র। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, প্রথম আছে কি তুষার, পরে আছে কি শুভ্র। আচ্ছা, তুষার মানে কি? তুষার মানে হচ্ছে বরফ, আর বরফের রং দেখতে কি সাদা। এরপরে কি আছে শুভ্র, আর শুভ্র মানে কি সাদা। খেয়াল করে দেখুন, বরফও সাদা, শুভ্র সাদা, দুইটার মান কি আমরা একই পেলাম। তাহলে এরকম যদি মান যদি আমাদের কি হয়, সমান হয়, তাহলে সেটা আমাদের কি হবে, উপমান সমাস হবে, উপমান কর্মধারয় সমাস। এরপর আমি বললাম কাজল কালো, কাজল কালো। এই বিষয়টা খেয়াল করে দেখুন, কাজল এর রং কি কালো, আর এটাও হচ্ছে কি কালো, তাহলে দুইটার মান কিন্তু সমান। তাহলে এরকম যদি সমান হয় তাহলে সেটা আমাদের কি হবে, উপমান কর্মধারয় সমাস। যেমন আরেকটা উদাহরণ খেয়াল করুন, আমি বললাম অরুণ রাঙা। খেয়াল করুন, প্রথম আমাদের কি আছে অরুণ, পরে আছে রাঙা। তাহলে অরুণ মানে কি, অরুণ মানে হচ্ছে রক্তিম বা লাল বর্ণের আভা বিশেষ। তার মানে লাল বর্ণের আভা, এটা কিন্তু এটা কি রঙিন। আবার রাঙা, রাঙা কথাটা কি, এটাও কি রঙিন। অর্থাৎ দুইটার মানে আমরা এখানে কি পাচ্ছি, সমান পাচ্ছি। অর্থাৎ কোনো কিছুর মান যখন আমরা এরকম সমান পাবো তাহলে সেটা আমাদের কি হবে, উপমান কর্মধারয় সমাস হবে। আরেকটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি বললাম হিম শীতল। এখানে খেয়াল করে দেখুন, হিম আর শীতল। আচ্ছা, হিম মানে কি ঠান্ডা, ঠান্ডাই তো বোঝায় হিম দিয়ে। আর শীতল মানে কি, শীতল মানে কি ঠান্ডা। তাহলে দুইটার মান কিন্তু এখানে কি আমরা সমান পাচ্ছি। তাহলে কোনো কিছুর মান যদি এরকম আমরা সমান পাই তাহলে সেটা আমাদের কি হবে, উপমান কর্মধারয় সমাস। তো এখন আমরা আলোচনা করব উপমিত কর্মধারয় সমাস নিয়ে। খেয়াল করুন, এখানে আমরা আলোচনা করছিলাম উপমান, আর এই পর্যায়ে আমরা আলোচনা করব উপমিত কর্মধারয় সমাস নিয়ে। আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা আমাদের এটা আমাদের উপমিত কর্মধারয় সমাস। একটা বিষয় খেয়াল করুন, পরীক্ষার হলে কিন্তু সবসময় যে বিষয়টা নিয়ে কনফিউজ আমরা সবাই পড়ি সেটা হচ্ছে কোনটা অপমান না উপমিত, উপমান না উপমিত, এই বিষয়গুলো মানে ভাবতে আমাদের পরীক্ষার হলে সময় চলে যায়। তো আশা করি এই ট্রিক্সটা অবলম্বন করলে আশা করি পরীক্ষার হলে আপনাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আচ্ছা, আমি কিভাবে বুঝবো যে আমাদের কোনটা উপমিত কর্মধারয় সমাস? একটা উদাহরণ খেয়াল করুন, আমি বললাম সিংহ পুরুষ। আমি বললাম সিংহ পুরুষ। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখুন, প্রথমে আমাদের কি আছে সিংহ, পরে আছে পুরুষ। আচ্ছা, সিংহ আর পুরুষ দুইটা কি কোনো সমান হতে পারে? একবার চিন্তা করে দেখুন, সিংহ হচ্ছে এখানে আমাদের একটা কি জন্তু, আর পুরুষ হচ্ছে কি একজন মানুষ। তাহলে জন্তু কি কখনো মানুষের মতো হতে পারে, বা একটা মানুষ কি কখনো জন্তুর মতো হতে পারে? না, হতে পারে না। তাহলে এরকম যদি তুলনা করার পরে যদি মান যদি আমাদের কিনা হয়, সমান না হয়, তাহলে সেটা হবে আমাদের এই উপমিত কর্মধারয় সমাস। আরেকটা উদাহরণ খেয়াল করুন, আমি বললাম চন্দ্রমুখ। খেয়াল করে দেখুন, চন্দ্র মানে কি চাঁদ, আর আটা হচ্ছে কি মুখ। একটা বিষয় খেয়াল করে দেখুন, চাঁদ কখনো মুখের মতো হতে পারে না, বা মুখ কখনো চাঁদের মতো হতে পারে না। দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি এরকম মানে কিছু তুলনা করার পরও মান আমাদের মিলতেছে না, তাহলে সেটা আমাদের কি হবে, এই উপমিত কর্মধারয় সমাস হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি,
আমি বললাম যে কথামৃত। আচ্ছা, কথা মৃত। আচ্ছা, কথা কখনো কি অমৃতের মতো হতে পারে? আসলেই না। কথা বরং হতে পারে কি শ্রুতিমধুর। তার মানে কথা যখন অমৃত বা মিষ্টি বা এ ধরনের কিছুর মতো না হয়, তাহলে তুলনাটা কি এখানে সত্য হলো? কথা হতে পারে বরং বরং কি শ্রুতিমধুর কথা। আর এখানে বলা আছে কথা মৃত, কথা অমৃতের নেই। আসলে কথা কি এখনো খাওয়া যায় বা পান করা যায়? এরকম কিছু কিন্তু কি করা যায় না। তাহলে এটা আমাদের কি হবে? উপমিত কর্মদ্বারা সমাস, কারণ এর মান কি হলো না? সমান হলো না। তো সর্বশেষ আমরা আলোচনা করব রূপক কর্মদ্বারা সমাস নিয়ে। রূপক কর্মদ্বারা সমাসটা আমরা কীভাবে চিনব? আমরা পরীক্ষার হলে কীভাবে আইডেন্টিফাই করবো যেটা আমাদের রূপক কর্মদ্বারা সমাস? মানে এইগুলোর মধ্যে আমরা সবচেয়ে সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা আমাদের রূপক কর্মদ্বারা সমাস। যদি আমাদের ব্যাস বাক্যের মাঝখানে রূপ কথাটি থাকে, যদি আমাদের ব্যাস বাক্যের মাঝখানে কী কথাটি থাকে? রূপ। এই রূপ কথাটি থাকলেই আমরা আইডেন্টিফাই করব যে এটা আমাদের রূপক কর্মদ্বারা সমাস। যেমন আমি বললাম, আমি লিখলাম বিষাদ সিন্ধু। এটাকে আমরা ব্যাস বাক্য করলে কি পাচ্ছি? বিষাদ রূপ সিন্ধু। এই রূপ যে ব্যাস বাক্যের মাঝখানে এই রূপ কথাটি থাকবে, তাহলে সেটাই আমাদের কি হবে? এই রূপক কর্মদ্বারা সমাস। আমরা আরেকটা উদাহরণ আমি বললাম যে মন রূপ মাঝি। তাহলে খেয়াল করুন, এই ব্যাস বাক্যের মাঝখানে কিন্তু আমাদের কী আছে? রূপ কথাটি আছে। আমি আগে বলছিলাম যদি রূপ মানে কোন ব্যাস বাক্যের মাঝখানে রূপ কথাটি থাকে, তাহলে সেটা হবে আমাদের কি? রূপক কর্মদ্বারা সমাস। তাহলে এখানে খেয়াল করে দেখুন, এই ব্যাস বাক্যের মাঝখানে কিন্তু কি এই রূপ কথাটি আছে। তাহলে সমস্ত পদ আমরা কী পাই এখানে? মনোরূপ মাঝি, মন মাঝি। তাহলে আমরা এভাবেই আইডেন্টিফাই করব এটা আমাদের রূপক কর্মদ্বারা সমাস। কি একটু কঠিন হয়ে যাচ্ছে? তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা আরেকটু সহজভাবে আইডেন্টিফাই করি। একটা বিষয় খেয়াল করে দেখুন, আমি এখানে একটা সমস্ত পদ লিখেছি। সমস্ত পদটা হচ্ছে মন মাঝি। এটা সমস্ত পদের যদি প্রথম অংশে অদৃশ্যমান কোনো জিনিস থাকে, আমি আবারও বলছি, সমস্ত পদের প্রথম অংশ যদি কোনো অদৃশ্যমান জিনিস থাকে এবং পরের অংশ যদি দৃশ্যমান জিনিস থাকে, তাহলে সেটা হবে আমাদের রূপক কর্মদ্বারা সমাস। খেয়াল করে দেখুন, এখানে আমি বললাম মন। আসলে মন কথাটা কি দেখা যায়? দেখা যায় না। ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। মানে এটা কি অদৃশ্য। কিন্তু পরের অংশে কী আছে? মাঝি। এটা দেখা যায়। মাঝি কি আমরা জানি যে খেয়াঘাটায় নৌকা পারাপার করে, তাকে আমরা দেখতেও পাই, ছুঁইতেও পাই। অর্থাৎ একটা হবে অদৃশ্য আর একটা হবে কি দৃশ্যমান। যদি এরকম তুলনা আমরা করে যদি পাই যে না আসলে ঠিক আছে, তাহলে সেটা হবে আমাদের কি? রূপক কর্মদ্বারা সমাস। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের। যেমন লিখলাম ক্রোধানল। খেয়াল করে দেখুন, প্রথমে আমাদের এখানে কি আছে? ক্রোধ। আচ্ছা, ক্রোধ মানে কি? রাগ, গোসা। ঠিক আছে, এটা কি দেখা যায়? দেখাও যায় না, ছোঁয়া যায় না। কিন্তু অনল, ক্রোধানল, অনল, ক্রোধ যোগ অনল, ক্রোধানল। অনল মানে কি? আগুন। এটাকে আমরা দেখতে পাই, ছুঁইতে পাই। যদি ছুঁইতে গেলে হাত পুড়ে যায়, কিন্তু আমরা দেখতেও পাই, ছোঁয়া যায়। তাহলে এরকম যদি হয়, একটা হবে দৃশ্যমান বস্তু আর একটা হবে কি? অদৃশ্যমান বস্তু। তাহলে সেটা হবে আমাদের কি? রূপক কর্মদ্বারা সমাস। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমি বললাম যে জ্ঞান বৃক্ষ। তাহলে প্রথম অংশ আমাদের কি আছে? জ্ঞান। আসলে জ্ঞান কিন্তু দেখাও যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। কিন্তু পরের অংশে কি আছে? বৃক্ষ। বৃক্ষ মানে কি? গাছ। আমরা কিন্তু গাছপালা রাস্তাঘাটে হাঁটতে গেলে হরহামেশাই দেখতে পাই। তাহলে একটা হচ্ছে দৃশ্যমান বস্তু আর একটা হচ্ছে অদৃশ্যমান বস্তু। যদি এরকম তুলনা বোঝায়, তাহলে সেটাই আমাদের কি হবে? এই রূপক কর্মদ্বারা সমাস। তো এই ছিল আমাদের আজকের এই লেকচারের আলোচ্য বিষয়। তো ক্লাসটা আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই তো একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।